ইরার জীবনের সব ঘটনার কথা শুনে মায়ের চোখে কোণে পানি চলে আসলো। তখনই মায়া হঠাৎ করে বলে উঠলো, আপু তুমি তুর্যকে খুব ভালোবাসো তাই না? মায়ের মুখে হঠাৎ এমন কথা শুনে ইরা ভয় পেয়ে গেল। তারপর নিজেকে একটু সামলে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি ইমন আর তুর্যকে অনেক ভালোবাসি। মায়া তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আপু আমার প্রশ্নটা কিন্তু এরকম ছিল না। ইরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে কীরকম ছিল? আমার প্রশ্নটা কীরকম ছিল সেটা তুমি খুব ভালো করেই জানো। না আমি জানি না, আমি বুঝতে পারছি না তুমি এসব কী বলছো। আপু আমিও একটা মেয়ে, আমি দেখেছি তোমার কষ্ট, আবেগ, চোখের কোণে জমে থাকা অশ্রু, এগুলো অন্তত বন্ধুত্বের চিহ্ন না। তুমি আমার কাছে যতই লুকানোর চেষ্টা করো আমি কিন্তু জানি তুমি তুর্যকে ভালোবাসো। এরা অশ্রুসিক্ত নয়নে মায়ের দিকে তাকিয়ে বলো, মায়া তুমি আজকে আমাকে যা বললে এই কথাগুলো কখনো তুর্যকে বলবে না। আমি চাই না আমাদের বন্ধুত্বে কোনো প্রকার আঁচ আসুক। হ্যাঁ আমি ওনাকে কখনো বলবো না এসব কথা, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। আচ্ছা আপু তুমি কি কখনো তুর্যকে তোমার মনের কথা জানিয়েছিলে? মায়ের প্রশ্নের জবাবে দু চোখ ভর্তি পানি নিয়ে ইরা বলেছিলাম একবার, কিন্তু তুর্য খুব বাজেভাবে রিয়্যাক্ট করেছিল। তুর্য জানতো আমার ফিলিংসের ব্যাপারে। 6 বছর আগে কি হয়েছিল জানো? অতীতে সেবার আমরা স্টাডি ট্যুরের জন্য একটা মিউজিয়ামে গিয়েছিলাম। প্রথমে আমাদের ডিপার্টমেন্টের সবাই একসাথেই ছিল, তারপর সবাই আলাদাভাবে নিজেদের মতো করে মিউজিয়ামটা ঘুরে দেখতে থাকে। আমি তুর্য আর ইমন আমরা তিনজন একসাথেই ঘুরে দেখছিলাম মিউজিয়ামটা। তার কিছুক্ষণ পরে ইমন একটা দরকারে অন্যদিকে যেতেই তুর্যকে বললাম, জানিস তুর্য, আমি অনেকদিন যাবৎ একটা কথা ভাবছিলাম। কি কথা? দেখ বিয়ে আমাদের সবার জীবনেরই খুব গুরুত্বপূর্ণ এক অধ্যায়। আজ হোক কাল হোক বিয়ে আমাদের করতেই হবে, তো বিয়ের জন্য ভালো মেয়ে খুঁজতে হবে, অন্যদিকে আবার আমার বিয়ের জন্য একটা ভালো ছেলে খুঁজতে হবে। তার চেয়ে ভালো আমরা দুজনে বিয়ে করে নেই। এমনিতেই তো আমার বাবা মায়ের বিষয়টা দেখার পরে আমি সহজে কাউকে বিশ্বাস করতে পারি না। আমরা দুজন তো দুজনকে খুব ভালোভাবে চিনি, আমরা এক হয়ে গেলে কেমন হয় বল? ইরার কথা শুনে তুর্য খানিকটা বিরক্তি নিয়ে বলল, খুবই বাজে হবে বিষয়টা। বিয়ের প্রতি আমার একটা তিক্ততা আছে, আমি চাই না কখনো কারোর সাথে আমার জীবনকে জড়াতে। আর তোর যদি বিশ্বস্ত কাউকে প্রয়োজন হয় তাহলে তুই আমার কথা না ভেবে ইমনের কথাটা ভেবে দেখ। সেটা হয় না। কেন হয় না? ইমন তো সব দিক দিয়েই পারফেক্ট, তোকে বিয়ে করার সব রকম যোগ্যতা ওর আছে, তুই ওকে নিয়ে একবার ভেবে দেখ। সে তো তোকে বিয়ে করারও সব রকম যোগ্যতা আমার আছে, তাহলে তুই কেন আমার বিষয়টা একবার ভেবে দেখছিস না? তুই বুঝতে পারছিস না আমি চাই না কেউ আমার জীবনে আসুক, এটা কেমন কথা? দেখ আমি তোকে বলছি না যে আমাকে এখন বিয়ে কর, আমাদের জীবনটা তো সবে শুরু, আমাদের ক্যারিয়ার করতে অনেকটা সময়ের প্রয়োজন, সেটা আমিও জানি, কিন্তু আমি তোর জন্য অপেক্ষা করতে রাজি আছি। তুর্য তখন রেগে গিয়ে বলল, তোর কি মাথায় সমস্যা হয়েছে? এতক্ষণ যাবত আমি কি বলছি বুঝতে পারছিস না তুই? আমি চাই না আমার জীবনে কখনো কেউ আসুক, লাগবে না আমার কাউকে, কোনো লাইফ পার্টনারের দরকার নেই আমার, বিয়ে জিনিসটাকে আমি ঘৃণা করি। ইরার সাথে দুর্ব্যবহার করে তুর্য চলে যায় মিউজিয়াম থেকে। তুর্য চলে যেতে ইরা অঝরে কাঁদতে থাকে। তখন ইমন এসে সামলায় ইরাকে। বর্তমানে মায়া এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল ইরার কথাগুলো। ইরা আবার বলতে শুরু করে, জানো যেদিন তুর্য বলেছিল যে বিয়ে জিনিসটাকেও ঘৃণা করে, সেদিনের পর থেকে আর কখনো আমি ভালোবাসার দাবি নিয়ে ওর সামনে যাইনি। আমি ভেবে রেখেছিলাম যেদিন ওর বিয়ের প্রতি এই তিক্ততার অবসান ঘটবে সেদিন আমি আবার তুর্যের সামনে গিয়ে দাঁড়াবো আমার একপাক্ষিক ভালোবাসার দাবিতে। কিন্তু তার হলো না। 6 মাস আগে হঠাৎ তুর্য তোমাকে সামনে দাঁড় করিয়ে বললো, মিট মাই ওয়াইফ মায়া। একবার ভাবো তো তখন আমার মনের অবস্থা ঠিক কেমন হয়েছিল। জানো আমি কাঁদতে পর্যন্ত ভুলে গিয়েছিলাম আমার ওই কষ্টের জন্য কাকে দোষ দিতাম। তুর্যকে? সে তো আমাকে কখনো ভালোই বাসেনি, কিন্তু আমি তো তাকে ভালোবেসেছিলাম। দীর্ঘ 8টা বছর পাগলের মতো ভালোবেসেছিলাম তাকে। ওয়ান সাইডেড লাভ। এর সমস্যাটাই এই, ভালো একজনই বাসে, কষ্টও একজনই পায়। এরা স্ট্রং পার্সোনালিটির একটা মেয়ে, সে সহজে কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করে না, কিন্তু আজ কেন যেন মায়ের কাছে নিজের সব কষ্ট নির্দ্বিধায় উজাড় করে দিল। আপু তুমি কি এখনও তুর্যকে ভালোবাসো? ভালোবাসার কোনো পাস্ট ফর্ম হয় না। কাউকে ভালো লাগলে সময়ের ব্যবধানে তাকে ভুলে যাওয়া যায়, কিন্তু কাউকে ভালোবাসলে যুগের পর যুগ পেরিয়ে যায়, তবুও তাকে না পাওয়ার আক্ষেপ ফুরায় না। ভালোবাসা একটা সুন্দর অনুভূতির নাম। এই অনুভূতি একবার যদি কেউ কারোর প্রতি অনুভব করে তবে তাকে পাক আর না পাক ভালোবাসা আজীবন তার প্রতি থেকে যাবে। ইরার মুখে এমন কথা শুনে মায়া ইরাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। ইরা তখন নিজের চোখের পানি মুছে মায়ার মাথায় হাত বুলিয়ে বলল, এই পাগলি তুমি কাঁদছো কেন? আপু তোমার এই কষ্টের কারণ তো আমি, তাই না? মায়ের কথা শুনে হঠাৎ ইরা হেসে ফেললো। তারপর বলল, তোমাকে কে বলেছে যে আমার কষ্টের কারণ তুমি? আমার কষ্টের কারণ তো আমার ভাগ্য। তুর্য আমার ভাগ্যেই ছিল না। তুর্য যদি আমার ভাগ্যে থাকতো তাহলে অনেক আগেই আমার ভালোবাসার ডাকে সাড়া দিত। তুর্য যদি আমার ভাগ্যেই থাকতো তাহলে বোনের বিয়েতে গিয়ে নিজের বিয়ে করে ফিরতো না। যাই হোক তুমি অনেক ভাগ্যবতী, তাই তুমি তুর্যর ভালোবাসা পেয়েছো। যদি বলি সে ভাগ্য আমারও হয়নি, মানে হলো তুর্য আমাকেও কখনো ভালোবাসেনি। এসব তুমি কি বলছো? যা বলছি ঠিকই বলছি, তোমার ধারণা ভুল। কারণ তুর্য যদি তোমাকে ভালোই না বাসতো তাহলে বোনের বিয়েতে বাংলাদেশে গিয়ে তোমার বিয়ে করে সঙ্গে নিয়ে আসতো না। তুর্যর বোনের বিয়ের জন্য বাংলাদেশে গিয়ে আমাকে বিয়ে করেনি, তার সাথে আমার বিয়ে হয়েছিল প্রায় 9 বছর আগে। মায়ের মুখে এমন কথা শুনে ইরার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ইরা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না। ইরা রেগে গিয়ে মায়াকে বলল, কি বলছো এসব তুমি? তোমার বয়স কত? 8-9 বছর আগে তোমার বয়সই বা কত ছিল? একটুখানি পুচকে মেয়ে হয়ে এত মিথ্যা কথা কিভাবে বলো?
ইরা যখন মায়াকে মিথ্যাবাদী ভাবতে শুরু করলো, মায়া তখন ইরাকে নিজের সম্পর্কে সব কিছু বলতে লাগলো। বিশ্বাস করো আপু, আমি সত্যি বলছি, তুর্য ভাই আমার কাজিন ছিল। আমাকে জন্ম দিতে গিয়ে আমার মায়ের মৃত্যু হয়। বাবার কাছে খুব আদরেই বেড়ে উঠেছিলাম। আমার মুখের দিকে তাকিয়ে বাবা দ্বিতীয়বারের মতো সংসার বাঁধার কথা ভাবলেন না। আমার যখন 9 বছর বয়স, তখন হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে বাবাও মারা গেলেন। তারপর আমার একমাত্র আশ্রয় হয় আমার ফুপি, অর্থাৎ তুর্যর মায়ের কাছে। আমি ছোট থেকে আমার ফুপি ফুপাকে মামুনি এবং বাবাই বলে সম্বোধন করতাম। মামুনি এবং বাবাই আমাকে খুবই ভালোবাসতো, কিন্তু বিপত্তি ঘটতো তখন যখন বাবাইয়ের বোনেরা বাড়িতে আসতো। ওনারা আমাকে একদমই সহ্য করতে পারতো না। সবাই মিলে যখন আমাকে অনাথ আশ্রমে পাঠানোর জন্য উঠে পড়ে লেগেছিল, তখন সবার বিরুদ্ধে গিয়ে আমাকে নিজের কাছে রাখার জন্য তুর্য ভাইয়ের সাথে আমার বিয়ে দিয়ে দেয় মামুনি। জোর করে তুর্য ভাইকে বিয়ের জন্য বাধ্য করা হয়। তাই সে পরিবারের উপর রাগ করে পাড়ি জমালো লন্ডনে। দীর্ঘ 8 বছর লন্ডনে থাকার পরে 6 মাস আগে উনি দেশে যায় ওনার বোনের বিয়ে অ্যাটেন্ড করতে আর আমাকে ডিভোর্স দিতে। কিন্তু আমাকে দেখার পরে ওনার মন ঘুরে যায়। তাই উনি আমার সাথে সংসার করার সিদ্ধান্ত নেয়। উনি কখনো আমাকে ভালোই বাসেননি। কথাগুলো বলে মায়া কান্না করতে শুরু করলো। ওদিকে ইরা মায়ের দিকে তাকিয়ে থেকে ভাবছে, এইটুকু একটা মেয়ের উপর দিয়ে কত ঝড় গিয়েছে। এরা মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, এটা তোমার ভুল ধারণা। তুর্য সত্যিই তোমাকে ভালোবাসে। উনি খুব ভালো একজন মানুষ, কিন্তু উনি আমাকে ভালোবাসেন না। শুধুমাত্র সৌন্দর্যের কারণে উনি আমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছেন। ইরা তাচ্ছিলের হাসি হেসে বলে, শুধুমাত্র সৌন্দর্য দিয়ে যদি তুর্যকে আটকানো যেত, তাহলে আমি হয়তো তুর্যর ফার্স্ট চয়েস হতাম। ইরার দিকে তাকিয়ে ভাবতে থাকে, সত্যিই তো, তুর্য যদি শুধু সৌন্দর্য দেখে প্রেমে পড়তো, তাহলে তো তুর্যর ফার্স্ট চয়েস হতো ইরা। কেটে গেছে আরও 15 দিন। 13 দিন আগেই তুর্য লন্ডনে ফিরেছে। লন্ডনে ফিরে এয়ারপোর্ট থেকে বাসায় আসার সময় ইরার বাসায় গিয়ে মায়াকে সাথে করে নিয়ে এসেছে। মায়ের সম্পর্কে সব কিছু জানার পর থেকে ইরা মায়াকে ছোট বোনের মতো স্নেহ করে। কিছুদিন আগেই মায়ের সব মেয়েদের 1 মাসের স্যালারি দিয়ে কাজ থেকে বের করে দিয়েছে তুর্য। কারণ জিজ্ঞাসা করে মায়া বলেছে, বাসার কাজই তো দুজন মানুষের, রান্না আর ঘর গোছানো। এই কাজের জন্য মেয়েদের দরকার নেই, এগুলো আমি নিজেই করতে পারবো। বাসায় কোনো মেড না থাকায় আজ দুপুর থেকে মায়ের রান্নাঘর নিজের হাতে বিভিন্ন ধরনের রান্না করতে ব্যস্ত। তুর্যও আজ বিকেলে বাসায় চলে এসেছে। বাসায় পরিবেশ দেখে মনে হচ্ছে হয়তো কোনো গেস্ট আসবে। তখনই হঠাৎ কলিং বেল বেজে উঠল। মায়া দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। তখনই দেখা গেল দরজার অপর পাশে দাঁড়িয়ে আছে তন্নি এবং নীরব। তন্নি বেশ কিছুদিন যাবৎ নীরবের কাছে বায়না ধরেছিল লন্ডনে আসবে বলে। কর্মব্যস্ততার কারণে নীরব তন্নিকে নিয়ে আসতে পারছিল না। কিন্তু এবার নীরব লন্ডনে একটি অপারেশনের জন্য আসছিল, তাই সাথে করে তন্নিকে নিয়ে এসেছে। তন্নিকে দেখার পরে মায়া খুশিতে আত্মহারা হয়ে জড়িয়ে ধরল তন্নিকে। তারপর নীরবের সঙ্গে কুশল বিনিময় করে তাদেরকে বাসার ভেতরে নিয়ে আসলো। তুর্য তার রুমে বসে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল। তন্নির কণ্ঠ শুনেই তুর্য কাজ ফেলে বেরিয়ে আসলো। ড্রয়িং রুমে এসে নিজের আদরের ছোট বোনকে বুকে জড়িয়ে নিল সে। বোন যে তার বড্ড আদরের। তারপর বোনকে ছেড়ে নীরবের সঙ্গে কুশল বিনিময় করলো। এরপর মায়া তাদের নিয়ে গেল তাদের জন্য নির্ধারিত রুমটিতে। 30 মিনিট পরে তন্নি এবং নীরব ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে আসলো। তারপর সবাই মিলে রাতের খাবার খেয়ে আড্ডা দিতে বসলো। গভীর রাত পর্যন্ত চললো তাদের সেই আড্ডা। তারপর সবাই নিজেদের রুমের দিকে চলে যেতে থাকলো। তখনই তন্নি খেয়াল করলো তুর্য এবং মায়া দুজনে 2 রুমে যাচ্ছে। বিষয়টা নিয়ে তখন তন্নি কাউকে কিছু বলল না। সকালে সবাই একসাথে ব্রেকফাস্ট করলো। তারপর প্রতিদিনের মতো তুর্য অফিসে চলে গেল। আর নীরবের আজ অপারেশন আছে বলে নীরব চলে গেছে হাসপাতালে। মায়া সারাটা দিন তন্নির সাথে আড্ডা দেবে বলে ভার্সিটিতে গেল না। মায়া আর তন্নি দোলনায় দোলার গত 6 মাসে তাদের সাথে কি কি হয়েছে সেগুলো একে অপরকে বলছিল। তখনই তন্নি বলে ওঠে, তোর আর ভাইয়ার কি হয়েছে রে? মানে মানে তোদের কি নিয়ে ঝগড়া হয়েছে? কই কিছু না তো, মিথ্যা বলছিস কেন? আমি মিথ্যা বলছি না আপু, সত্যি ওনার সঙ্গে আমার ঝগড়া হয়নি আপু। তন্নি কপাল কুঁচকে বলল, তাহলে রাতে দুজন 2 রুমে ছিলি কেন? মায়া এবার বুঝতে পারে তন্নির কথার মানে। রাতে মায়া এবং তুর্যকে আলাদা রুমে যেতে দেখেছিল তন্নি, তাই তন্নি ভাবছে তুর্য আর মায়ার হয়তো ঝগড়া হয়েছে। কিরে কিছু বলছিস না কেন? মায়া নিচের দিকে তাকিয়ে আস্তে করে বলল, কি বলবো মানে, তোরা আলাদা রুমে কেন থাকছিস সেটা বলবি। আসলে আপু আমরা শুরু থেকে আলাদা রুমে থাকছি। শুরু থেকে মানে? খানবাড়িতে আমরা যেমন আলাদা রুমে থাকতাম, এখানেও আমরা ঠিক সেভাবেই থাকি। তার মানে তোদের মাঝে এখনও কোনো ফিজিক্যাল রিলেশনশিপ তৈরি হয়নি? আমরা এখনও একসাথে ঘুমাইনি পর্যন্ত, সেখানে ফিজিক্যাল রিলেশনশিপ তো অনেক দূরের বিষয়। আচ্ছা তুই কি পাগল? এভাবে কেউ নিজেদের সময় নষ্ট করে? তোদের যা স্পিরিট, তোরা তো অর্ধেক জীবন নিজেদের কাছে আসতেই শেষ করে দিবি। আমি কি করব বলো? লন্ডনে এসে তোমার ভাই আমাকে এই রুমে রেখে বলল যে এটা তোমার রুম, তার পাশের রুমটা আমার। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডেকো। তো আমি কি নিজে ওনাকে বলবো যে আমি আপনার সাথে থাকতে চাই? হ্যাঁ প্রয়োজনে তাই বলবি। অসম্ভব, তোদের দিয়ে কিচ্ছু হবে না, যা করার আমাকেই করতে হবে। তারপর খুব সুন্দরভাবে কেটে গেল আরও 2টো দিন। কাল নীরবের একটা ইমার্জেন্সি অপারেশন থাকার কারণে আজই তাদেরকে ফিরে যেতে হবে অস্ট্রেলিয়া। আজ খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং থাকার কারণে তুর্যকে অফিসে যেতে হয়েছে। ঘণ্টাখানেক পরে তুর্য চলে আসবে। তারপর নিচে গিয়ে তন্নি আর নীরবকে এয়ারপোর্টে দিয়ে আসবে।
মায়া সবার জন্য কফি বানাচ্ছিল, এমন সময় তন্নি মায়াকে জিজ্ঞাসা করলো, এই মায়া, ফ্ল্যাটের সবগুলো রুমের চাবি কোথায় রে? সবগুলো রুমের চাবি দুইটা করে আছে, একটা ওনার কাছে আর একটা আমার কাছে। ভাইয়ারগুলো কোথায় তুই জানিস? হ্যাঁ, ওনার রুমে ড্রেসিং টেবিলে 3 নম্বর ড্রয়ারে। ভাইয়ার চাবিটা তুই আনতে পারবি? হ্যাঁ পারবো, জানিয়ে আয়। মায়া দুটো চাবি তন্নির কাছে এনে দিয়ে তন্নিকে জিজ্ঞাসা করলো, ওগুলো দিয়ে কী করবে আপু? তুই তো নিজে থেকে আমার ভাইয়ের কাছে যাবি না, আর আমার ভাইকেও তো আমি বলতে পারবো না যে ভাইয়া যাও গিয়ে তোমার বউয়ের সাথে রোমান্স করো, তাই তোকে আমার ভাইয়ের রুমে শিফট করার ব্যবস্থা করব। মায়া বুঝতে পারছে না যে তন্নি কী করবে, তবে মায়া খুব করে চাইছে যে তন্নি কিছু একটা করুক যাতে করে সে তুর্যর কাছে যেতে পারে। প্রায় 9 বছরের বিয়ে, 6 মাসের সংসার, অনেক তো হলো। এবার মায়াও এই দূরত্ব শেষ করতে চাইছে। মায়াও এখন স্বাভাবিক একটা সংসার চায়, কিন্তু মায়া লজ্জায় বলতে পারছে না সেই কথা। আর ওইদিকে তুর্য বেচারা অপেক্ষায় আছে কবে মায়া নিজে থেকে তার কাছে এসে ধরা দেবে। তুর্য, নীরব, মায়া এবং তন্নি সকলে মিলে তুর্যর গাড়িতে করে রওনা হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্টে গিয়ে নীরব এবং তন্নিকে বিদায় জানিয়ে মায়া আর তুর্য ফিরে আসতে নিলে মাঝপথে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়। রাত 11টার সময় ঝড় বৃষ্টি উপেক্ষা করে তাদের গাড়িটি বিল্ডিংয়ের কাছাকাছি পৌঁছাতেই তারা দেখতে পেল সামনে অনেক বড় একটা গাছের ডাল ভেঙে পড়ে আছে রাস্তার উপর। তাই আর কোনো উপায় না পেয়ে মায়ার তুর্য ভিজতে ভিজতে রওনা হলো তাদের বিল্ডিংয়ের দিকে। বিল্ডিংয়ে এসে তুর্য একজন গার্ডকে গাড়ির চাবিটা দিয়ে বলল গাছ সরানোর পরে গাড়িটা নিয়ে আসতে। তারপর তারা দুজনে তাদের ফ্ল্যাটে চলে যায়। মায়া এবং তুর্য দুজনেই ভিজে একাকার হয়ে গেছে। এখনই ড্রেস চেঞ্জ না করলে নির্ঘাত জ্বর আসবে, তাই ড্রেস চেঞ্জ করার জন্য যে যার রুমে চলে যেতে নিল। কিন্তু বিপত্তি ঘটলো তখনই যখন মায়া দেখলো তার রুমটা লক করা। চাবির খোঁজ করতেই দেখলো ডাইনিং টেবিলের উপর চাবি রেখে গেছে তন্নি, কিন্তু সেই চাবিগুলো এনে রুমে খোলার চেষ্টা করে বুঝতে পারলো যে এখানে সব রুমের চাবি থাকলেও তুর্য রুম ছাড়া বাকি দুটো বেডরুমের চাবি নেই। তুর্য চাবি হারানোর বিষয়টা জানতে পেরে মায়াকে জিজ্ঞাসা করলো, আমার ড্রয়ার থেকে চাবি বের করলো কে? আমি। কেন? তন্নি আপু চেয়েছিল তাই। তন্নি এই চাবিগুলো নিয়ে কি করবে? আমি তা জানি না। তুর্য সব শুনে মায়াকে বলল আজকে রাতটা তার রুমে থাকতে। মায়াও চুপচাপ চলে গেল তুর্যর রুমে। তারপর মায়া তুর্যকে বলল, আমি ড্রেস চেঞ্জ করব, ওকে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসো। চেঞ্জ করে কি পরবো আমি? আমার সব ড্রেস তো আমার রুমে। আমার রুমে তো তোমার কোনো ড্রেস নেই, সেটাই তো বলছি, চেঞ্জ করে কি পরবো আমি? আর এভাবে বেশিক্ষণ থাকলে আমার জ্বর আসবে। তুর্য তখন নিজের আলমারি খুলে সাদা একটা শার্ট দিল মায়াকে। মায়ের শার্টটা হাতে নিয়ে বলল, এটা দিয়ে আমি কি করব? আজকে রাতের মতো এটাই পরে নাও, কাল সকালে কিছু একটা ব্যবস্থা করে ফেলবো। মায়ার কোনো উপায় না পেয়ে ওই শার্টটা নিয়েই ওয়াশরুমে চলে গেল। ততক্ষণে তুর্য ড্রেস চেঞ্জ করে ফেললো। তুর্যর পরনে ব্ল্যাক ট্রাউজার আর ব্ল্যাক টি শার্ট। অনেকটা সময় পার হয়ে গেলেও মায়া ওয়াশরুম থেকে বের হলো না, তাই তুর্য বিছানায় বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। ওদিকে মায়া অনেকক্ষণ আগেই ড্রেস চেঞ্জ করে ফেলেছে, কিন্তু লজ্জায় সে ওয়াশরুম থেকে বের হতে পারছে না। তাই মায়া ভাবে আজকের রাতটা ওয়াশরুমেই কাটিয়ে দিবে। প্রায় 1 ঘন্টা হয়ে গেলেও মায়া ওয়াশরুম থেকে বেরোচ্ছে না দেখে তুর্য মায়াকে ডাকতে শুরু করলো, কিন্তু ভেতর থেকে কোনো উত্তরই পাওয়া গেল না। তাই তুর্য একটু বুদ্ধি খাটিয়ে ওয়াশরুমের লাইটটা অফ করে দিল। ওয়াশরুমের লাইট অফ হতে মায়া ওয়াশরুমের দরজা খুলে দৌড়ে বেরিয়ে আসলো। মায়ার পরনে তুর্যর শার্ট। তুর্য 6 ফুট উচ্চতার বলিষ্ঠ দেহের অধিকারী একজন সুপুরুষ। আর মায়া মাত্র 5 ফুট 1 ইঞ্চি উচ্চতার হালকা পাতলা গড়নের একটা মেয়ে। সেই সুবাদে তুর্যর শার্ট মায়ার প্রায় হাঁটু ছুঁয়ে গেছে। অন্যদিকে আবার কাঁধের দিক থেকে বারবার শার্ট নেমে আসছে। মায়াকে এই অবস্থায় দেখে তুর্য ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে। তুর্য যখন বারবার মায়ের পা থেকে মাথা পর্যন্ত নজর বোলাচ্ছিল তখনই মায়া রুমের লাইট নিভিয়ে দিল। মায়া রুমের লাইট অফ করে দেওয়ায় তুর্য অন্ধকারে বলে উঠল, ভাবছি আমার চোখ দুটো কোনো অন্ধ ব্যক্তিকে দান করে দেব। তুর্যর কথা শুনে মায়া চমকে উঠল। তারপর অবাক হয়ে তুর্যকে জিজ্ঞাসা করলো, কেন? মায়া প্রশ্ন করার সাথে সাথে তুর্য মায়ের কোমর জড়িয়ে একটানে মায়াকে নিজের সঙ্গে মিশিয়ে নিয়ে মায়ের কানের কাছে মুখ এনে বলে, উপরওয়ালা চোখ দিয়েছে সুন্দর জিনিস দেখার জন্য, পৃথিবীর সকল সৌন্দর্য উপভোগ করার জন্য। সেই চোখ দিয়ে নিজের বউয়ের সৌন্দর্য যদি দেখতে না পারি তাহলে বাকি দুনিয়ার সৌন্দর্য দেখে কি করব? তার চেয়ে বরং এই চোখটা আমি রাখবো না, এত অপ্রয়োজনীয় জিনিস চাই না আমার। কথাগুলো বলতে বলতে তুর্য আবার রুমের আলো জ্বালিয়ে দিল। এবার আর মায়া কোনো বাধা দিল না। তখন তুর্য বলল, তুমি আমার কাছে সময় চেয়েছিলে, তাই আমি 6টা মাস তোমার কাছে আসার চেষ্টাও করিনি। এতটা সময় কি যথেষ্ট নয়? আমার দেহ আমার হক, তোমার দেহ আমার হক, আমি কি কখনো আমার হক বুঝে পাবো না? মায়া চুপচাপ সব কিছু শুনে গেল। মায়াকে কথা না বলতে দেখে তুর্য আবার বলতে শুরু করলো, দেখো আমার সিস্টেম এতটাও দুর্বল না যে নিজের বউকে এই অবস্থায় দেখেও চুপচাপ দাঁড়িয়ে থাকবো। আমি আজ নিজের হক চাইলে খুব বেশি অন্যায় হবে কি? মায়া তখনও নীরব রইল। এবারেও মায়াকে নীরব দেখে তুর্য বলে উঠলো, আমার নিজের হক চাই, আমি কি তোমার এই নীরবতাকে সম্মতির লক্ষণ ধরে নিব? তখনই তুর্যকে অবাক করে দিয়ে মায়া তুর্য ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। তুর্য ভাবতেও পারেনি মায়া এই মুহূর্তে এমন কাজ করবে। তুর্য আনন্দে মায়াকে কোলে নিয়ে ঘুরতে শুরু করে। তুর্য আজ নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বলে মনে করছে। তুর্য মায়াকে কোলে নিয়ে বিছানার পাশে চলে গেল এবং মায়াকে বিছানায় শুয়ে দিয়ে একটানে নিজের গা থেকে গেঞ্জিটা খুলে ফেললো।
নিজের গেঞ্জি খোলা শেষ হতে মায়ের পরনে থাকা শার্টের বোতামগুলো খুলতে শুরু করলো। বুকের কাছ থেকে দুটো বোতাম খুলতে মায়া তুর্যর হাত দুটো শক্ত করে ধরে ফেললো। তুর্য মায়ের এই বাধা দেওয়ার কারণ বুঝতে না পেরে মায়ের মুখের দিকে তাকাতে মায়া লজ্জামাখা কণ্ঠে তুর্যকে বলে উঠলো, লাইটটা অফ করুন প্লিজ। মায়ের কথা শেষ হতেই তুর্য দুষ্ট একটা হাসি দিয়ে লাইট অফ করে ফেললো। সত্যি বলছি তুর্য লাইট অফ করার পরে কি হয়েছে তা আমি নিজেও জানি না, জানলে অবশ্যই লিখতাম।